হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সামনে কার্য শক্তি 9 নম্বর পার্ট নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে যেগুলো আলোচনা করবো সেটা হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। কারণ এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম স্থিতিস্থাপক সংঘর্ষ। দুটি বস্তু যদি গতিশীল থাকে তাই স্থিতিস্থাপক সংঘর্ষ হলে অন্তিম বেগের রাশিমালা কেমন হবে সেটা তোমাদের প্রতিষ্ঠা করেছিলাম। আজকে তারপর স্পেশাল কিছু কেস আছে, সেই কেসগুলো আলোচনা করব। তারপরে অস্থিতিস্থাপক সংঘর্ষ নিয়ে আলোচনা করব। দেখে দুটো সমীকরণ তোমাদের লিখেছি, V1 আর V2। সংঘর্ষ করার পর দুটি বস্তু আছে, ধরলাম এই একটা বস্তু, এটা এ বস্তু, এটা হচ্ছে বি বস্তু। এর বেগ হচ্ছে U1, ভর হচ্ছে M1। এটা হচ্ছে বেগ হচ্ছে U2, ভর হচ্ছে M2। U1 গ্রেটার দ্যান U2। তাহলে এই বস্তু দুটো সংঘর্ষ করবে। সংঘর্ষ করার পর এর যে অন্তিম বেগ হবে এ বস্তু সেটা হচ্ছে V1, আর এর যে অন্তিম বেগ হবে সেটা হচ্ছে V2। আর V1 V2 রাশিমালাটা তোমার দেখে দিই, পাশে লিখেছি। এটা কিভাবে হলো আগের ভিডিও অবশ্যই দেখবে, সেখানে এইগুলো প্রমাণ দেখিয়েছি। আর এগুলো না দেখে থাকো এই ভিডিওর ডেসক্রিপশনে যাবে, সেখানে এই ভিডিওর লিঙ্কটা দেওয়া আছে, সেখান থেকে ভিডিওটা ভালো করে দেখে নেবে। তো প্রথম যে কেসটা আলোচনা করবে, এখানে প্রথমে এটা কেস বলে লিখে থাকি, কেস 1। ওকে, প্রথম কেস কি, দুটো বস্তুর বেগ যখন ভর যখন এক হয়ে যাবে, দুটো বস্তু এ এবং বি বস্তুর ভর যখন সেম হয়ে যাবে তখন তাদের অন্তিম বেগগুলো কত হবে সংঘর্ষের পর সেটা ক্যালকুলেট করব। তাহলে যখন M1 ইকুয়াল টু M2, বা এখানে লিখে দিই যখন বস্তু দুটির ভর সমান, সেক্ষেত্রে আমার V1 V2 কত আসবে সেটা ক্যালকুলেট করব। তাহলে প্রথম V1 বের করবো। তাহলে অতএব V1 ইকুয়াল টু, এখানে বসিয়ে দাও M1 মাইনাস M2 জায়গায় আমি M1ই বসিয়ে দিচ্ছি, M1 ডিভাইডেড বাই M1 প্লাস M2 U1 প্লাস 2M1 ডিভাইডেড বাই M1 প্লাস M1 ইন্টু U2। কী করলাম দেখে না, যেখানে যেখানে M2 আছে সেখানে M1 বসিয়ে দিই, কারণ দুটো M1 M2 সেম আছে, সেই জন্য আমি M1 বসিয়ে দিচ্ছি। এবার দেখেন কাটাকুটি করলে এটা 0 যাবে, M1 কাটবে, তাহলে 0 হয়ে যাবে এটা। তাহলে বা V1 ইকুয়াল টু 0 ইন্টু U1, ওকে, প্লাস 2M1 ডিভাইড বাই 2M1 ইন্টু U2। তাহলে 2M1 কাটবে, তাহলে বা V1 ইকুয়াল টু U2 আসবে। ওকে, তাহলে একটা পেয়ে গেলাম। নেক্সট এবার V2টা নির্ণয় করে দেখে না। তাহলে অতএব V2 ইকুয়াল টু M2 বা M1 মাইনাস M1 ডিভাইডেড বাই M1 প্লাস M1, তারপরে কী আছে U2 প্লাস 2M1 ডিভাইডেড বাই M1 প্লাস M1 ইন্টু U1। তাহলে এখানে দেখুন কেটে যাবে, কেটে 0 হয়ে যাবে এটা। তাহলে বা V2 ইকুয়াল টু 0 ইন্টু U2 প্লাস 2M1 ডিভাইড বাই 2M1, এখানে 2M1 আসবে ইন্টু U1। তাহলে 2M1 কাটবে, তাহলে বা V2 ইকুয়াল টু U1। তাহলে এখানে কী ব্যাপারটা ঘটলো এখানে, তাহলে যদি একই ভরের দুটি বস্তু পরস্পরকে সংঘর্ষ করার পর বেগের বিনিময় ঘটবে। কী বেগের বিনিময় ঘটে, প্রথম বস্তুটি মানে এ বস্তুটা যেই বেগ নিয়ে যাচ্ছিল সংঘর্ষের পর যেই বেগটা হবে সেটা আছে কি দ্বিতীয় বস্তুর প্রাথমিক বেগ, মানে বি বস্তুর যে প্রাথমিক বেগ ছিল U2 সেই বেগে এ বস্তু কী হচ্ছে, এ বস্তুটা এইভাবে বি বস্তুরে ধাক্কা মারার পর যে বেগটা হবে সেই বেগটা কত হবে, V1টা কত হবে U2। তার মানে এই যে U2 বেগে যাচ্ছে সেই বেগ নেবে, মানে সোজা কথা হচ্ছে বেগ বিনিময় ঘটবে। স্থিতিস্থাপক সংঘর্ষ হলে সংঘর্ষ করার পর ভালো করে কথাটা মনে রাখবে, দুটি একই ভরের বস্তু পরস্পরকে যে আঘাত মারে সংঘর্ষ করার পর প্রথম বস্তুটার সংঘর্ষ করার বেগটা কী হবে, দ্বিতীয় বস্তুর প্রাথমিক বেগ বা সংঘর্ষ করার আগে যেই বেগ ছিল সেই বেগে গতিশীল থাকবে। আর দ্বিতীয় বস্তুটা কী হবে, প্রথম বস্তুটার প্রাথমিক বেগে সেই বেগ গতিশীল থাকে, জাস্ট কী হবে বেগ বিনিময় ঘটবে। কী হবে দেখে নাও, সংঘর্ষ করার আগে কী হচ্ছিল, ফার্স্ট কেস 1টা আমি বলছি, ফার্স্ট কেসটা কি, সংঘর্ষ করার আগে U1 U2 ছিল, সংঘর্ষ করার পর এ বস্তুটার বেগ হবে কি U2 আর বি বস্তুটার বেগ হবে কত U1। জাস্ট দেখো না বেগের বিনিময় ঘটে যাবে। ওকে, তো আশা করি তুমি ব্যাপারটা বুঝতে পেরেছো। নেক্সট কেস 2। ওকে, তাহলে একইভাবে আমরা কেস 2টা করবো। কেস 2টা কী আছে দেখে নাও, যদি কেস এরকম বলে দেয়, 2 নম্বর কেস আমি বলছি এটাকে 2 নম্বর কেস, যে M1 ইকুয়াল টু M2
m1 ইকুয়াল টু m2 এবং u2 ইকুয়াল টু 0। তার মানে এটাকে যদি কথায় বলি কি দুটি বস্তুর ভর সমান এবং প্রথম অবস্থায় দ্বিতীয় বস্তুটা গতিহীন। ওকে, এটা এখানে আমরা লিখতে পারি কি দুটি বস্তুর ভর সমান এবং দ্বিতীয় বস্তুটি গতিহীন। মানে প্রথম অবস্থায় কি তার মানে বি বস্তুটা স্থির অবস্থায় আছে u2 0, তার মানে এটা গতিশীল অবস্থানে স্থির অবস্থায় আছে প্রথম অবস্থায়, আর দুটো ভর সমান। এবারে এ বস্তুটা কী হবে গিয়ে ধাক্কা মারবে, সেক্ষেত্রে বেগের কি পরিবর্তন হবে সেটা আলোচনা করব। তাহলে কেসটা আশা করি তোমরা বুঝতে পারছো, দুটো একই ভরের বস্তু থাকবে, একটা বস্তু প্রথম বস্তুটা গতিশীল থাকবে আর দ্বিতীয় বস্তু স্থির অবস্থায় থাকবে, সেক্ষেত্রে কি ঘটবে দেখে নাও। তাহলে এক্ষেত্রে বলতে পারি কি আমরা v1 ইকুয়াল টু সমীকরণ কি আছে m1 মাইনাস m2 জায়গায় আমি m1ই করবো, কারণ দুটো ভর সেম বলেছে, ডিভাইডেড বাই m1 প্লাস m2, m1 হবে এটা u1 প্লাস 2m1 ডিভাইডেড বাই m1 প্লাস m1 ইন্টু 0 করলাম কেন, কারণ u2 ইকুয়াল টু 0, দ্বিতীয় বস্তুটা প্রথম অবস্থায় স্থির আছে সেই জন্য 0 করলাম। তাহলে দেখানো কত পাচ্ছি, তাহলে বা v1 ইকুয়াল টু এটা কেটে 0 যাবে 0 ইন্টু u1 ওকে প্লাস 2m1 বাই 2m1 ইন্টু 0 ওকে। তা টোটালটা কত পাচ্ছি v1 ইকুয়াল টু 0, তাহলে v1টা কী হয়ে যাবে 0 হয়ে যাবে। নেক্সট 2 নম্বরটা কী আছে, আবার v2 ইকুয়াল টু কী হবে দেখো না, v2 ইকুয়াল টু m1 মাইনাস m1 ডিভাইড বাই m1 প্লাস m1 ইন্টু u2 তো আর 0 আছে প্লাস, দেখো না এই সমীকরণে মানটা বসাচ্ছি, m2 জায়গায় আমি m1 করে দিচ্ছি মাইনাস m1 ডিভাইড বাই m1 প্লাস m2 জায়গায় m1 করেছি ইন্টু u2টা আমার 0 হয়েছে, দ্বিতীয় বস্তুটা গতিহীন অবস্থায় আছে, প্লাস 2m1 ডিভাইডেড বাই m1 প্লাস m1 ইন্টু u1। তাহলে বা বলতে পারি কি v2 ইকুয়াল টু 0 প্লাস 2m1 বাই 2m1 ইন্টু u1, তাহলে 2m1 কাটবে, তাহলে বা v2 ইকুয়াল টু u1। তাহলে এক্ষেত্রে কী হবে দেখে নাও, এক্ষেত্রে ছবিটা তোমাদের এঁকে দিই, ছবি দ্বারা তোমাদের বুঝিয়ে দিচ্ছি যাতে করে কোনো সমস্যা না হয়, মানে থিওরিক্যাল প্রমাণ এবং ছবি আঁকা দেখাচ্ছি যে ব্যাপারটা কী কেস ঘটছে। প্রথম অবস্থায় কী আছে, বস্তুটা আমার বি বস্তুটা স্থির অবস্থায় আছে, এটা বি বস্তুটা কী আছে আমার স্থির অবস্থায় আছে, গতি নেই এখানে, গতিহীন আছে। আর প্রথম বস্তুটা কী আছে, প্রথম বস্তুটা আমার কী আছে গতিশীল আছে, সেটা কি u1 বেগে যাচ্ছে, বস্তুর ভর সেম। তা যখনই দুটো সংঘর্ষ করবে, যখনই দুটো ধাক্কা খাওয়ার পর দেখে না প্রথম বস্তুটা কি অন্তিম বেগ, প্রথম বস্তুটা v1 কি প্রথম বা এ বস্তুর অন্তিম বেগ, তা ধাক্কা খাওয়ার পর এ বস্তুটা কি স্থির হয়ে যাবে, এ বস্তুটা স্থির হয়ে যাবে, মানে v1 ইকুয়াল টু 0, তাহলে প্রথম বস্তু স্থির হয়ে যাবে, দ্বিতীয় বস্তুটা গতিশীল থাকবে, গতিশীল হয়ে যাবে v2 ইকুয়াল টু u1। কী বেগে গতিশীল হবে, প্রথম বস্তুটা যেই বেগে ধাক্কা মারবে সেই বেগেতেই দৌড়াবে। তার মানে হচ্ছে কি ধরো নাও কোনো একটা বস্তু তোমার দেখাচ্ছি, তাহলে এ একটা আছে, একটা এ বস্তু, এটা বি বস্তু, তাহলে এ স্থির অবস্থায় আছে ওকে, তাহলে এ u1 বেগে গতিশীল আছে, u1 বেগে গতিশীল থাকে, এখানে যখনই ধাক্কা মারবে, ধাক্কা মারার পর এ স্থির হয়ে যাবে, যে ধাক্কা মারবে সে স্থির হয়ে যাবে, যে বি বস্তুর স্থির অবস্থায় ছিল সে কী হবে এ বস্তুর যে বেগ হচ্ছিল সেই বেগটা নিয়ে দৌড়াবে, এই কেসটা ঘটবে ওকে। তো আশা করি তুমি এটা বুঝতে পারছো। নেক্সট 3 নম্বর কেসটা দেখে নাও কী হবে। তাহলে 3 নম্বর কেসটা আমরা বলতে পারি কি যে এটা 3 নম্বর কেস, মানে 3 নম্বর কেসটা দেখে m1 নট ইকুয়াল টু m2, মানে দুটো ভর আলাদা হবে, অসমান হবে, আর কি দ্বিতীয় বস্তুটা গতিহীন, যদি এটা হয়ে যায় তার বলতে দুটি বস্তুর ভর অসমান, তাহলে কি দুটি বস্তুর ভর অসমান যখন হবে, অসমান মানে সমান নয়, এই দুটো কেসটা যে বলছে কেস 1 কেস 2 যেখানে বলেছিলাম যে দুটো ভরই সমান হবে, এখানে সমান নয়, কিন্তু দ্বিতীয় বস্তু গতিহীন, এটা হবে দ্বিতীয় বস্তু আমার গতিহীন আছে আর ভর দুটো আলাদা আছে, সেই ক্ষেত্রে বেগটা কত হবে দেখে নাও। তাহলে এটা 3 নম্বর কেসটা লিখে হলো কি দুটো বস্তুর ভর অসমান এবং শুরুতে দ্বিতীয় বস্তুটা গতিহীন, শুরুতে দ্বিতীয় বস্তুটা আমার গতিহীন আছে, সেক্ষেত্রে কী হবে দেখে নাও। তাহলে কী হবে দেখো না এখানে, তাহলে প্রথমে আমরা কী বলবো v1 ইকুয়াল টু
m1 মাইনাস m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু u1 প্লাস 2m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু 0 0 কেন u2 0 আছে আমার এখানে কি u2টা 0 আছে ফিক্সড এটা দ্বিতীয় বস্তু শুরুতে আমার গতিহীন আছে স্থির অবস্থায় আছে তাহলে এটা u2 0 হয়ে যাবে তাহলে বসিয়ে দিলে কত পাচ্ছি দেখুন তাহলে বা v1 ইকুয়াল টু m1 মাইনাস m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 u1 তাহলে এইটা হবে বেগ সংঘর্ষের পর বেগ হবে এটা এবং v2টা কত হবে দেখুন এবং v2 ইকুয়াল টু কী আছে দেখুন m2 মাইনাস m1 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ওকে u2 0 হবে 0 প্লাস 2m1 বাই m1 প্লাস m2 ইন্টু u1 এবার যেহেতু দ্বিতীয় বস্তু শূন্য অবস্থায় শুরুতে তাহলে এটা 0 হয়ে যাবে তাহলে বা বলতে পারি কি v2 ইকুয়াল টু 2m1 বাই m1 প্লাস m2 u1 তার মানে এক্ষেত্রে কী দেখতে পাচ্ছি আমরা দুটো বস্তুই কি আছে গতিশীল অবস্থায় আছে কোনোটা স্থির নেই তার মানে এক্ষেত্রে বেগ আরও কম বেশি হবে কিন্তু দুটো বস্তুই আমার গতিশীল আছে তাহলে এখানে কেসটা কি ভালো করে বুঝে নাও 3 নম্বর কেসটা কি তাহলে দুটো বস্তু আছে তাদের ভর আলাদা হবে দুটো ভর এক হবে না দুটো বস্তু আছে এর m1 ভর এর m2 ভর কিন্তু এই বস্তুটা প্রথমে স্থির অবস্থায় আছে u2 ইকুয়াল টু 0 তা স্থির অবস্থা আছে সেই অবস্থা থেকে যখন একে ধাক্কা মারবে ধাক্কা মারার পরে দুটো বস্তুই গতিশীল থাকবে যেমন দেখে কোনো ক্যারামেল স্ট্রাইকার দিয়ে আমরা যে ঘুটিকে মারি দুটোই যেমন গতিশীল বস্তু স্ট্রাইকারটাও গতিশীল থাকে আর ঘুটিটাও গতিশীল থাকে ঠিক সেরকমভাবে যখন ধাক্কা মারা হবে স্থির বস্তুকে তখন দুটোই গতিশীল থাকবে দুটো বেগ হবে কি v1 ইকুয়াল টু m1 মাইনাস m2 বাই m1 প্লাস m2 হবে ইন্টু u1 আর v2 হবে কি 2m1 বাই m1 প্লাস m2 ওকে তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো নেক্সট 4 নম্বর কেসটা কি দেখে নাও 4 নম্বর কেসটা কি হবে যে প্রথম বস্তুটা অত্যন্ত ভারী যদি এরকম হয়ে যায় এটা 4 নম্বর কেস আমরা বলতে পারি কি 4 নম্বর কেস কি m1 মাচ গ্রেটার দেন m2 মানে m1টা m2তে বেশি তাহলে এখান থেকে আর এবং u2 ইকুয়াল টু 0 তাহলে এই কথায় কি বলতে পারি প্রথম বস্তুটি অত্যন্ত ভারী এবং শুরুতে দ্বিতীয় বস্তু গতিহীন তাহলে কি হবে দেখো না তাহলে এই কেসটা কি ভালো করে এইটার লজিকটা বুঝো তারপরে ক্যালকুলেশন তো আমরা করবই তাহলে এখানে শুধু এটা লজিকটা বুঝে এখানে মান বসিয়ে আমরা ক্যালকুলেট করব কি বললাম শুরুতে প্রথম বস্তুটা অত্যন্ত ভারী হবে মানে প্রথম বস্তুটা বড় ধরনের হবে সেই ছবি আকারে দেখাই আমি তার মানে এরকম ধরনের দুটো বস্তু আছে এটা হচ্ছে প্রথম বস্তু ওকে এটা হচ্ছে m1 বস্তু আর এখানে আমরা দুটো ছোটো বস্তু আছে তার হচ্ছে m2 বস্তু ওকে তাহলে প্রথম অবস্থায় কি আমার প্রথম বস্তুটা খুবই ভারী হবে অত্যন্ত ভারী হবে এর তুলনায় আর কি দ্বিতীয় অবস্থার গতি এর স্থির অবস্থায় আছে u2 ইকুয়াল টু 0 তাহলে ছোট বস্তু যেটা হালকা বস্তু আছে সেটা স্থির অবস্থায় আছে আর যেটা ভারী বস্তু আছে সেটা গতিশীল অবস্থায় যেমন বড় একটা পাথরের নুড়ি কারণ যে গড়িয়ে যাচ্ছে যেমন ভাবো কোনটা ছোটো টুকরোর সঙ্গে ধাক্কা মারবে ঠিক সেই অবস্থায় আছে তাহলে সেইরকম অবস্থা হলে এখানে কী বেগের কী পরিবর্তন হবে দেখে নাও তাহলে আমরা এখানে কি বলতে পারি তাহলে প্রথম v1 বের করবো তাহলে অতএব v1 ইকুয়াল টু m1 তার আগে v1 v2 বের করার আগে আমরা কিছু কেস আলোচনা করিনি সেটা হচ্ছে কি যে m1 মাইনাস m2 নিয়ারলি ইকুয়াল টু m1 কারণ m1টা বেশি বড় আর কি m1 প্লাস m2 নিয়ারলি ইকুয়াল টু m1 দুটো ভালো করে কেস বুঝে নাও যেহেতু প্রথম বস্তুটা খুব ভারী হবে তো তার থেকে কিছু বাদ দেওয়া বা কিছু যোগ করলে কোনো যায় আসে না তাহলে m1 এর সঙ্গে যদি m2 বাদ দিই সেটা m1ই পাবো আর m1 এর সঙ্গে যদি m2 যোগ করি সেটা m1ই পাবো কারণ এটা খুব ভারী ওকে তাহলে এখানে দেখো না তাহলে অতএব v1 ইকুয়াল টু আছে দেখো না m1 মাইনাস m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু u1 প্লাস 2m2 ডিভাইড বাই m1 প্লাস m2 ইন্টু u2 তাহলে এখানে দেখো না আমরা বলতে পারি কি তাহলে বা
v1 ইকুয়াল টু m1 মাইনাস m2 মানে কি m1 বলতে পারি কি m1 ডিভাইড বাই m1 প্লাস m2 কেও আমরা m1 বলতে পারি, তাহলে m1 ইন্টু u1, ওকে, প্লাস এবার দেখেন u2 তো আমার 0, তাই এখানে কি জায়গা আমার দরকার নেই, টোটালটা 0 হয়ে যাবে, 2m2 ডিভাইড বাই m1 প্লাস m2 ইন্টু 0, তাহলে এখানে m1 কাটবে, তাহলে বা v1 ইকুয়াল টু u1। তার মানে এখান থেকে কী বোঝা যাচ্ছে, প্রথম বস্তুটা যেই বেগে গতিশীল ছিল, সংঘর্ষ করার পর যখন এর সঙ্গে এর সংঘর্ষ হয়ে যাবে, সংঘর্ষ করার পর বেগের কোনো পরিবর্তন হবে না, একই বেগে চলবে। ভাবুন একটা বড় পাথরের নুড়ি, বড় একটা নুড়ি, সেটা গতিশীল আছে, তার পাশে যদি কোনো ছোট্ট কোনো বস্তু ধাক্কা লেগে যায়, তাহলে তার বেগে কি কমে যাবে বা বাড়বে? কিছু হবে না, একই বেগে চলবে। ওকে, সেই রকমভাবে একটা যদি বড় বস্তু কোনো ছোটো বস্তুর সংঘর্ষ লাগে, তার বেগের কোনো পরিবর্তন হবে না। ঠিক, তাহলে দ্বিতীয় বস্তুটা দেখে নিই কী হচ্ছে। তাহলে দ্বিতীয় বস্তুটা কী পরিবর্তন হবে, তাহলে v2 এবং বলতে পারি v2 ইকুয়াল টু m2 মাইনাস m1 বাই m1 প্লাস m2 ইন্টু u2 প্লাস নেক্সট কী আছে দেখো না, এখানে নেক্সট আছে কি 2m1 ডিভাইড বাই m1 প্লাস m2 ইন্টু u1, তাহলে এটা টোটালটা 0 যাবে, u2 0, তাহলে বলতে পারি কি বা v2 ইকুয়াল টু 0 প্লাস 2m1 বাই m1 প্লাস m2, আমি কী বলছিলাম এখানে m করেছিলাম m1, তাহলে m1 ইন্টু u1, তাহলে m1 কাটবে, তাহলে বা v2 ইকুয়াল টু u1। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে কি, যে ছোট্ট টুকরোটার সঙ্গে যার সঙ্গে ধাক্কা লাগবে সেটা দ্বিগুণ বেগে, বড় বস্তুটা যেই বেগে যাচ্ছে তার থেকে দ্বিগুণ বেগে যাবে। যেমন ধরো একটা ফানি একটা এক্সাম্পল দিয়ে যেতে পারে, কোনো মোটা ভুঁড়িওয়ালা লোক দৌড়াচ্ছে, খুব জোরে জোরে দৌড়াচ্ছে, তার সেই রাস্তাতে বা সামনে কোনো একটা রোগা মতো পাতলা মতো কোনো লোক দাঁড়িয়ে আছে, তা যখন সে তাকে ধাক্কা মারবে, যেই বেগে ধাক্কা মারবে, যেই বেগে দৌড়াবে, সেই রোগা লোকটা তার থেকে বেশি দ্বিগুণ বেগে দৌড়াবে, মানে ছিটকে ধাক্কা লাগার পর ছিটকে যাবে। আর মোটা লোকের কোনো অসুবিধা হবে না, সে যেই বেগে গতিশীল ছিল সেই বেগে সে গতিশীল থাকবে। ঠিক একইভাবে যখন কোনো একটা বড় একটা বস্তু গতিশীল থাকবে, u1 বেগে গতিশীল থাকবে, সেই বস্তুটা যেমন ছোট্ট একটা বস্তুর সঙ্গে যেটা স্থির অবস্থায় আছে, তাকে যখন ধাক্কা মারার পর কি বড় বস্তুটা যেই বেগে যাচ্ছিল সেই বেগেই থাকবে, কোনো বেগের পরিবর্তন ঘটবে না। আর কি ছোট্ট যেটা হালকা বস্তু ছিল, তার বেগটা হবে কি ভারী বস্তুর বেগে দ্বিগুণ বেগে দৌড়াবে, সে দ্রুত গতিশীল থাকবে, তাহলে v2 ইকুয়াল টু 2u1 হবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পারছো। লাস্ট কেস যেটা আছে সেটা হচ্ছে কি দেখে নাও, লাস্ট কেস 5 নম্বর কেস যেটা আমরা বলতে পারি, সেই কেসটা কি আছে দেখে নাও। তো এটা 5 নম্বর কেস হচ্ছে কি m2 মাচ গ্রেটার দেন m1। তার মানে কি বলছে এখানে, যে দ্বিতীয় বস্তুটা অত্যন্ত ভারী, এখানে দ্বিতীয় বস্তুটা অত্যন্ত ভারী হবে এবং u2 ইকুয়াল টু 0, দ্বিতীয় বস্তুটা গতিহীন আছে। ওকে, এই কেসটা আছে। তার মানে এখানে বলতে পারি কি দ্বিতীয় বস্তুটি অত্যন্ত ভারী এবং শুরুতে দ্বিতীয় বস্তুটি গতিহীন এবং শুরুতে গতিহীন। তাহলে ব্যাপারটা কি হবে দেখো না, এই কেসটা কি ঘটবে, ঠিক যা এর অপোজিট ঘটেছে, মোটা একটা লোক দাঁড়িয়ে আছে স্থির অবস্থায়, আর একটা রোগা কেউ দৌড়াচ্ছে ওই রাস্তায়, সেই ক্ষেত্রে কী হবে দেখো না। তুমি বুঝতে পারছো যে ছিটকে পালাবে কোনো একটা ভারী, দেখো না তোমার ছবিটা ঠিক উল্টে যাবে, মানে বড় ভারী এরকম বস্তু আছে একটা, ওকে, বি বস্তুটা হলো সেটা স্থির অবস্থায় আছে, u2 ইকুয়াল টু 0। ওকে, হালকা ছোট্ট একটা বস্তু m1, এ বস্তু সেটা যে কি গতিশীল আছে u1 বেগে, সংঘর্ষ করার পর কি ঘটবে দেখে না। আমরা সাধারণত জানি কোনো একটা ছোট্ট ঢিলেকে যদি বড় জায়গায় ছুরি, সেটা ওখানে লাগাবার ছিটকে চলে আসবে, তাই না, ব্যাকে যেদিকে ছুড়বো তার উল্টো দিকে ছিটকে চলে আসবে, আর এটা স্থির অবস্থায় থাকবে। তাহলে এখানে দেখা যায় কি ঘটে, তাহলে অতএব এখানে বলতে পারি যে m1 প্লাস m2
নিয়ারলি ইকুয়াল টু m2। ওকে, তাহলে অতএব বলতে পারি v1 ইকুয়াল টু m1 মাইনাস m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2, u1 প্লাস 2m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু u2। এবার দেখে নাও m1 প্লাস m2 ইকুয়াল টু m2 হবে। আর একটা কী কেস, এর আগে বলেছিলাম কি m2 যেহেতু ভারী m2 মাইনাস m1 নিয়ারলি ইকুয়াল টু m2, কারণ m2টা বেশি ভারী আছে। তাহলে এখানে লাগা দেখো ফর্মুলাটা, তাহলে বা v1 ইকুয়াল টু, এখান থেকে আমি মাইনাস কমন নেব, মাইনাস যদি কমন নিই এখানে পাচ্ছি কি m2 মাইনাস m1 ডিভাইড বাই m1 প্লাস m2 ইন্টু u1 প্লাস 2m2 ডিভাইড বাই m1 প্লাস m2 ইন্টু u2, বা u2 জায়গায় আমি 0 বসিয়ে দিচ্ছি কারণ এখানে আমার শূন্য হবে। ওকে, অন্তিম বেগ কথা, দ্বিতীয় বস্তু কী আছে, স্থির অবস্থা আছে, ভারী বস্তু স্থির অবস্থায় আছে। তাহলে বা v1 ইকুয়াল টু, তাহলে এটা মাইনাস থাকবে m2 মাইনাস m1টা কত হচ্ছে দেখুন, m2 মাইনাস m1 আমার m2, তাহলে m2 ডিভাইড বাই m1 প্লাস m2, সেটা হচ্ছে m2 ইন্টু u1 প্লাস 0, তার মানে m2 কাটবে। তাহলে বা v1 ইকুয়াল টু মাইনাস u1। নেক্সট v2টা কত হবে দেখে নাও, v2টা আমরা কত বের করব, তাহলে v2টা কত আসবে দেখে নাও, তাহলে এবং v2 ইকুয়াল টু m2 মাইনাস m1 বাই m1 প্লাস m2, ওকে, u2 ইন্টু u2 প্লাস 2m1 বাই m1 প্লাস m2 ইন্টু u1। তাহলে এটাতে u2 0, তাহলে টোটালটা 0 যাবে। তাহলে বা v2 ইকুয়াল টু m2 বাই m2 ইন্টু 0 প্লাস 2m1 বাই m2 ইন্টু u1। এবার দেখুন এখানে কী বলছিলাম, m2 মাছ গ্রেটার দেন m1, তার মানে এখান থেকে বলতে পারি m2 বা m1 বাই m2 মাছ লেস দেন 1, তার মানে m1 বাই m2 একের থেকে অনেক কম, তাহলে একের থেকে কম হলে কী হবে, এটাকে আমরা 0 বলতে পারি। তার মানে দেখো না v2, তাহলে বা v2 ইকুয়াল টু 0 প্লাস, যেহেতু এটা নিয়ারলি মাছ লেস দেন 1, তাহলে এটাও 0 কাছাকাছি, তাহলে 0, তার মানে v2 ইকুয়াল টু 0। এই কনসেপ্টটা ভালো করে বোঝো কী বলছি আমি। এখানে তো u2 তো 0, সেই 0 বসিয়ে দিয়েছি, আর এখানে m1-এর থেকে দেখুন m2টা অনেক ভারী, তাহলে m1 বাই m2 মাছ লেস দেন 1, তাহলে একের থেকে অনেক কম হয়, সেটাকে আমি 0 ধরতে পারি, তাহলে v2 ইকুয়াল টু 0। তাহলে এই দুটো থেকে আমি কী বুঝলাম দেখে নাও, তার মানে ছোট্ট যে হালকা বস্তুটা সে যদি u1 বেগে এই বড় বস্তুকে ধাক্কা মারার পর সেটা কী হয়, বস্তুটা এই দিকে ছিটকে চলে আসবে, তাহলে মাইনাস u1 বেগে চলে আসবে। তার মানে সংঘর্ষের আগে ছোট বস্তু বা এ বস্তু বা হালকা বস্তুটা যে বেগে গচ্ছিল হবে, সংঘর্ষের পর সেই বেগে গচ্ছিল হবে কিন্তু বিপরীত দিকে, দেখে না v1 ইকুয়াল মাইনাস u1 এসছে, তাহলে এটা বিপরীত দিকে গচ্ছিল হবে। কারণ আমরা এটা বললাম কি, কোনো একটা ভারী জিনিসকে যদি একটা ঢেলা ছুরি সেটা ওখানে লাগার পর ছিটকে চলে আসবে, তাই না, মানে যেই বেগে যাবে সেই বেগে ব্যাকে ফিরে আসবে, যেই পথে গেছে তার বিপরীত দিকে, তাহলে v1 ইকুয়াল টু মাইনাস u1। এবার যেটা ভারী হবে সে কি গচ্ছিল হবে, সে সেই জায়গায় স্থির অবস্থা থাকবে, সেই জন্য v2 ইকুয়াল টু 0। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে এখানে আজকে যে 5টা কেসগুলো বোঝালাম, আশা করি তুমি সেগুলো সবাই বুঝতে পেরেছো। এবার নেক্সট তোমরা হেডিং দাও দুটি বস্তুর মধ্যে অস্থিতিস্থাপক সংঘর্ষ। সেক্ষেত্রে কী হবে দেখো না, যদি দুটো বস্তুর মধ্যে অস্থিতিস্থাপক সংঘর্ষ হয় সেক্ষেত্রে কী ঘটনা ঘটবে সেটা তোমার সামনে বোঝাবো। এতক্ষণ যেটা বোঝালাম সেটা সবই স্থিতিস্থাপক সংঘর্ষ, মানে আগের ভিডিওর সঙ্গে লিঙ্ক আছে, 8 নম্বর ভিডিওর সঙ্গে এটা অবশ্যই লিঙ্ক আছে, অবশ্যই সেটা দেখে বোঝার পর এই দুটো অ্যাকচুয়ালি 8 নম্বর এবং 9 নম্বর ভিডিও দুটো একসঙ্গে দেখবে, তাহলে টোটাল ব্যাপারটা তোমার ক্লিয়ার হয়ে যাবে। স্থিতিস্থাপক সংঘর্ষ এবং অস্থিতিস্থাপক সংঘর্ষ ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তা দুটি বস্তুর মধ্যে দুটি বস্তুর অস্থিতিস্থাপক সংঘর্ষ, অস্থিতিস্থাপক সংঘর্ষ। ওকে, দুটি বস্তুর মধ্যে অস্থিতিস্থাপক সংঘর্ষ। তাহলে আমি এখানে একটা বস্তু আছে আমার এ বস্তু, সেটা যে u1 বেগে যাচ্ছে, একই সরলরেখা আর একটা বস্তু আছে দ্বিতীয় বস্তু বি বস্তু। ওকে, বি বস্তু সেটা হচ্ছে u2 বেগে যাচ্ছে, তাহলে u1 গ্রেটার দ্যান u2। তাহলে u1 গ্রেটার দ্যান u2 হলে তাহলে হচ্ছে
এই বেগটা এর বেগ বেশি, তাহলে এখানে গিয়ে ধাক্কা মারবে। তার সময় যত যাবে, যত এরা কাছাকাছি আসবে, যত সংঘর্ষের সময় আসবে, তত এদের মধ্যবর্তী দূরত্ব কি কমে যাবে। দেখে নাও, এদিকে যাচ্ছে, এইদিকে দৌড়াচ্ছে, কিন্তু যেহেতু এর বেগটা বেশি, তাহলে এই দুটো বস্তু ধীরে ধীরে কী হবে, সময়ের সঙ্গে সঙ্গে কাছাকাছি আসবে এবং কাছাকাছি আসার পর সংঘর্ষ করবে। সংঘর্ষ করার পর যখন দুটো বস্তুর মধ্যে সংঘর্ষ হয়ে যাবে, ওকে, যখন এই দুটো বস্তুর মধ্যে সংঘর্ষ ঘটবে, সংঘর্ষ করার পর বেগ কত হবে, এ বস্তুর বেগ হবে কি v1 আর বি বস্তুর বেগ হবে কত v2। ওকে, তাহলে দেখে নাও, তাহলে যখন সংঘর্ষ হবে তখন দুটো বস্তু ধীরে ধীরে কাছাকাছি আসবে, তাহলে এদের এই বেগটাকে বলা হয় কি আগমন বেগ। তাহলে বলতে পারি যে বস্তু দুটির আগমন বেগ তাহলে এদের যখন দুটো বস্তু এখানে যখনই বস্তুটা কাছাকাছি আসবে সেটা কি হচ্ছে, তাহলে u1 মাইনাস u2 হবে। ব্যাপারটা ভালো করে বোঝো। আমি বলতে চাইছি কি, যখন আগমন বেগ মানে আছে কি, যখন দুটো বস্তু কাছাকাছি আসবে, তাহলে যখনই বেগ আমার যদি সময়টা দুজনের মধ্যে ধ্রুবক হয়ে যায়, একই সময় দেখে নাও, যদি আমরা জানি কি u ইকুয়াল টু এস বাই টি, এবার যদি আমার টিটা ধ্রুবক থাকে তাহলে এস ইকুয়াল টু ইউ, তার বেগটা হচ্ছে তার দূরত্ব বা সরণ। তাহলে আমি যদি বলি একই সময়, তাহলে বস্তু দুজন কাছাকাছি, তাহলে আগমন বেগটা কত হবে, তাহলে যত সময় যাবে এই বস্তুরা এর কাছাকাছি আসবে, মানে দুটো বস্তু খুব কাছাকাছি আসবে ধীরে ধীরে। তা যত কাছাকাছি আসবে মানে কি, তাহলে আগমন বেগের পার্থক্যটা তাহলে কত হচ্ছে, তাহলে সেটা u1 মাইনাস u2। তাহলে এই বেগ থেকে যদি এই বেগটা বাদ দিই, তাহলে সেই বেগটা যে দুটো বেগের পার্থক্য, সেইটাকে বলা হয় কি আগমন বেগ। প্রথম বস্তু আর দ্বিতীয় বস্তুর বেগের পার্থক্যকে বলা হচ্ছে কি আগমন বেগ, যেই বেগের ফলে দুটো বস্তু কাছাকাছি আসবে। এবার যা সংঘর্ষ হবে, দেখুন সংঘর্ষ হওয়ার পর দুটো বস্তু কী হবে, ছিটকে যাবে। যখনই দুটো বস্তুর সংঘর্ষ হবে তখন দুটো বস্তু কী হবে, এভাবে ছিটকে চলে যাবে। তখন এর বেগ হচ্ছে কি ধরলাম, যার বেগ u1 ছিল এর বেগ হচ্ছে v1 আর এর বেগ হচ্ছে কি v2। এবার আমি যদি বলি v2 সংঘর্ষ করবার v2 গ্রেটার দ্যান v1 হয়েছে, মানে সংঘর্ষ করার পর দ্বিতীয় বস্তুর বেগটা বেশি হবে, তাহলে এরা যত সময় যাবে বস্তুর তত দূরত্ব থাকবে, তাহলে এটাকে বলা কি অপসরণ বেগ। ব্যাপারটা ভালো করে দেখে নাও, সংঘর্ষ করার আগে দুটো বস্তু গতিশীল আছে, একই সরলরেখায় গতিশীল আছে, প্রথম একটা হচ্ছে u1 বেগ, দ্বিতীয় হচ্ছে u2 বেগ, u1 গ্রেটার দ্যান u2। তাহলে u1 গ্রেটার দ্যান u2 হলে তাহলে ধীরে ধীরে একে ধরে ফেলবে, সংঘর্ষ ধাক্কা খাবে, তার যত তাড়াতাড়ি কাছাকাছি সেটা হচ্ছে আগমন বেগ। যখন এই বস্তুটা বি বস্তুর কাছাকাছি চলে আসছে, তাহলে এটা কাছাকাছি আসছে মানে কি আগমন ঘটছে, তা সেই আগমন বেগটা কত হবে, দুটো বেগের বিয়োগফল করবো। তাহলে এই বেগটা থেকে এই বেগটা, যেহেতু u1টা বেশি, তাহলে u1 থেকে u2 বিয়োগ করবে, যেই বেগটা পার্থক্য হবে সেটা হচ্ছে আগমন বেগ। তাহলে আগমন বেগ কি u1 মাইনাস u2। এবার এই বস্তুটা কাছে এসে সংঘর্ষ করার পর বেগ হচ্ছে কি, দ্বিতীয় বস্তুটা বেশি বেগ গতিশীল আছে, মানে v2 গ্রেটার দ্যান v1, এটা হচ্ছে দ্বিতীয় বস্তুর বেগ। তাহলে এটা বি বস্তু বলতে পারি, হচ্ছে এ বস্তু। তাহলে বি বস্তুর বেগটা সংঘর্ষের পর বেশি হয়ে যাবে আর এ বস্তু সংঘর্ষের পর বেগটা কমে যাবে। তাহলে যখন হবে, এবারে যত সংঘর্ষ করার পর দুটো বস্তু ছিটকে যাবে, এবার ছিটকে ধীরে ধীরে দূরত্ব, যত সময় লাগবে তত বস্তু ধীরে ছিটকে যাবে। যেমন একটা বোম ফাটলে দেখবে যে ওর বোমের ভিতরে যেসব পার্টসগুলো থাকে, যেই সমস্ত কোনো লোহা ব্লেড ফ্লেড এইসব যে তৈরি করা হয়, যেমন এটা ফেটে যায়, দেখবে সমস্ত এলিমেন্টগুলো দূরে সরে যায়। তাহলে সেইভাবে যখনই দুটোর মধ্যে ধাক্কা খাওয়ার পর কি দুটো বস্তু ছিটকে যাবে, তাহলে ধীরে ধীরে ছিটকে, এটা v2 বেগে ছিটকাচ্ছে, এটা v1 বেগে। তাহলে এই দুটোর বেগকে যে দূরত্ব বজায় করছে সংঘর্ষ করার পর, সেটাকে বলছে কি অপসরণ বেগ। তাহলে অপসরণ বেগটা কত হবে, অপসরণ বেগ। তাহলে অপসরণ বেগটা কত হচ্ছে v2 মাইনাস v1, কারণ এর ক্ষেত্রে v2টা বেশি হবে। তাহলে এটা হচ্ছে সংঘর্ষ করার পর বস্তু ছিটকে চলে যাওয়াকে বলা হচ্ছে অপসরণ বেগ। সেটা কী করে আমরা বেগ মানে এই বেগের পার্থক্যটা কীভাবে নির্ণয় করবো, বেশি বেগ থেকে কম বেগ বিয়োগ করব, v2 মাইনাস v1। আগমন বেগটা কী করবো, তাহলে যেই বেগটা বেশি সেখান থেকে যেটা কম হয় সেটা বিয়োগ করবো। তাহলে এইটা হচ্ছে আমার আগমন বেগ, এটা হচ্ছে অপসরণ বেগ। তাহলে এখান থেকে যদি দুটোকে অনুপাত করি তাহলে কী বলতে পারি, অতএব সংঘর্ষের পর অপসরণ বেগ, তো সংঘর্ষ হয়ে গেছে তারপর অপসরণ করেছে, অপসরণ বেগ ডিভাইডেড বাই সংঘর্ষের আগে
আগমন বেগ, আগমন বেগ মানে সংঘর্ষ করার আগে বস্তুর কাছাকাছি আসবে, সংঘর্ষের পর ছিটকে চলে যাবে, এই দুটো ব্যাপার পুরো সহজ ব্যাপার আছে। সংঘর্ষ করার আগে দুটো বস্তু কাছাকাছি আসবে সেটাকে আগমন বেগ বলছি, সংঘর্ষ করার পর বস্তু ছিটকে পালাবে সেটাকে অপসরণ বেগ বলছি। তাহলে এই দুটো অনুপাতটা আছে থেকে, তাহলে অপসরণ বেগ v2 মাইনাস v1, আগমন বেগ u1 মাইনাস u2, এদের অনুপাতকে বলা হয় ই। এই ই এর নাম হচ্ছে কি সংঘর্ষ গুণাঙ্ক বা সংঘাত গুণাঙ্ক, সংঘর্ষ গুণাঙ্ক বা সংঘাত, সংঘাত গুণাঙ্ক। ওকে, তাহলে অতএব ই ইকুয়াল টু v2 মাইনাস v1 বাই u1 মাইনাস u2। তাহলে দেখা যাচ্ছে যখন সংঘর্ষটা আমার অস্থিতিস্থাপক সংঘর্ষ হবে সেক্ষেত্রে একটা ধ্রুবক পাবো আমরা, সেটাকে বলা হচ্ছে সংঘাত গুণাঙ্ক বা সংঘর্ষ গুণাঙ্ক। সেটা কী হবে অপসরণ বেগ বাই আগমন বেগ, সংঘর্ষের পর অপসরণ বেগ, সংঘর্ষের আগে আগমন বেগ, এই দুটো অনুপাতকে ই দ্বারা প্রকাশ করা হয়। ওকে, তাহলে এবং এখান থেকেও আমরা দেখাতে পারি স্থিতিস্থাপক সংঘর্ষ হলে, অস্থিতিস্থাপক সংঘর্ষ হলে সেক্ষেত্রে কী পরিবর্তন হয় সেখানে কেস বলতে পারি। তাহলে এখান থেকেও আমরা কয়েকটা কেস আলোচনা করে নিই। প্রথম হচ্ছে কি, তাহলে এটা আমি এখানে লিখে ফেলি ই ইকুয়াল টু v2 মাইনাস v1 বাই u1 মাইনাস u2। তাহলে ফার্স্ট কেস 1 বলতে পারি, কেস 1 সেটা কি পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে, পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ। তাহলে স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে কি দেখে নাও অপসরণ বেগ এবং আগমন বেগ সর্বদা সমান হবে। তার মানে বলতে পারি অতএব v2 মাইনাস v1 ইকুয়াল টু u1 মাইনাস u2। এটা সর্বদা মনে রাখবে, স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে আগমন বেগ এবং অপসরণ বেগ পরস্পর সমান হবে। যদি সমান হয়ে যায় তাহলে বলতে পারি কি, তাহলে বা v2 মাইনাস v1 বাই u1 মাইনাস u2 ইকুয়াল টু 1। তাহলে এটা যদি আমি 1 নম্বর সমীকরণ বলি তাহলে এর সঙ্গে তুলনা করে পাচ্ছি কি, তাহলে অতএব ই ইকুয়াল টু 1। তার মানে পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে ভালো করে মনে রাখবে, পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে ই এর মান বা সংঘাত গুণাঙ্ক বা সংঘর্ষ গুণাঙ্কের মান কত হবে 1 হবে। ওকে, নেক্সট কেস 2 আমরা যদি বলি, কেস 2 সেটা কি পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষ, পূর্ণ অস্থিতিস্থাপক, পূর্ণ অস্থিতিস্থাপক, অস্থিতিস্থাপক সংঘর্ষ। তার মানে সংঘর্ষ যে পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষ সেক্ষেত্রে কী হবে, এর মান কত সেটা দেখাচ্ছি তোমাদের, দেখো না। তাহলে পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষ জিনিসটাকে আগে বোঝো। এই বস্তুটা আমরা এখানে একটা বস্তু আছে, এখানে একটা বস্তু আছে, এই বস্তুটার মধ্যে যখনই দুটোর মধ্যে সংঘর্ষ হবে, সংঘর্ষ হয়ে যাওয়ার পর এই দুটো বস্তু পরস্পর জুড়ে যাবে। মানে ধরো না এই একটা বস্তু আছে, এই একটা বস্তু আছে, এখানে একটা গতিশীল আছে, গতিশীল হয়ে এর সঙ্গে জুড়ে যেয়ে একইভাবে গতিশীল থাকবে। তোমার দুটো বস্তু আলাদা করে আলাদা থাকবে না, এটা হচ্ছে অস্থিতিস্থাপক। মানে একটা বস্তুকে একটা আঘাত করলাম, দুটো বস্তু একসঙ্গে জুড়ে গেল। যেমন হচ্ছে কি কোনো কাদার মধ্যে বা কোনো পাঁকের মধ্যে যখন কোনো একটা ঢিলি ছড়ায়, সেই ঢিলাটা যখন ওর সঙ্গে গেঁথে যায় যেভাবে, সেইভাবে যদি এরকম থাকে তাহলে এটা অস্থিতিস্থাপক সংঘর্ষ হবে। তখন দেখতে পাচ্ছি কি যে এটা হচ্ছে আমরা ধরলাম u1, এটা হচ্ছে u2, দুটো মিলে কি হবে একই বেগে যাবে। তার মানে এর বেগ v1, এর বেগ v2, তার মানে বলতে পারি কি v2 ইকুয়াল টু v1। তাহলে দুটোর বেগ সমান, তা দুটো বেগ যদি সমান হয়ে যাবে তাহলে অপসরণ বেগ কত হবে, তাহলে অতএব অপসরণ বেগ, অপসরণ বেগ v2 মাইনাস v1 ইকুয়াল টু 0। তার মানে এক্ষেত্রে অপসরণ বেগটা কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে আমি যদি 1 নম্বর সমীকরণের মানটা বসিয়ে দিই কী হবে দেখো না। তাহলে 1 নম্বর যদি বসিয়ে দিই তাহলে অতএব ই ইকুয়াল টু v2 মাইনাস v1 বাই u1 মাইনাস u2। তাহলে বা ই ইকুয়াল টু 0 বাই u1 মাইনাস u2, তাহলে বা ই ইকুয়াল টু 0। তার মানে কী দেখতে পেলাম আমরা, পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে এর মান কত হবে, ই ইকুয়াল টু 0 হবে। তাহলে পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে এর মান 1 হবে, আর পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে এর মান হতে 0 যাবে। তাহলে নর্মালি আমরা যেই সব বস্তু দেখি সেগুলো না পুরোপুরি অস্থিতিস্থাপক আর না পুরোপুরি স্থিতিস্থাপক, তাহলে আংশিক স্থিতিস্থাপক। তাহলে এটাকে আমরা বলি কি আংশিক স্থিতিস্থাপক। এই কেসটা ভালো করে মনে রাখবে, আংশিক স্থিতিস্থাপক, কেস 3 এটাকে।
কেস 3। ওকে, তাহলে এটাকে বলতে কি আংশিক স্থিতিস্থাপক। ওকে, আংশিক স্থিতিস্থাপক মানে এক্ষেত্রে বস্তুটা না পুরোপুরি স্থিতিস্থাপকের মতো আচরণ করবে, না বস্তুটা পুরোপুরি অস্থিতিস্থাপকের সাথে আচরণ করবে। তাহলে এরকমকে বলা হয় কি আংশিক স্থিতিস্থাপক। যেমন কি ধরো একটা বলকে, কোনো প্লাস্টিক বল, যেই বল ধরো খেলা হয়, যে মানে ক্রিকেট খেলি না প্লাস্টিক বলে, সেই প্লাস্টিক বলটাকে যদি আমি একটা উচ্চতা থেকে ছুঁড়ে ফেলি, গ্রাউন্ডে ভূমিতে ফেলি, তাহলে এখানে আঘাত লাগার পর বস্তুটা আবার এখান থেকে উঠবে। তাহলে এটা কি আঘাত লাগার পর যদি বস্তুটা যে গ্রাউন্ডে আঘাত লাগার পর যদি আবার সেই উচ্চতায়, যেই উচ্চতায় উঠেছিল সেই উচ্চতায় যদি ফিরে আসে, তাহলে পূর্ণ স্থিতিস্থাপক হবে। যদি বস্তুটা উঠে কিন্তু সেই উচ্চতা তার থেকে কম, তাহলে H2, যেখানে H1 গ্রেটার দ্যান H2। দেখে না কী হচ্ছে, দেখে না কী কেস ঘটে। যদি পূর্ণ স্থিতিস্থাপক হয় তাহলে এই বলটা যখন এখানে লাগবে, লাগার পর আবার সে এই জায়গায় উচ্চতায় উঠে পড়বে। যদি এখানে উঠে যায় তাহলে পূর্ণ স্থিতিস্থাপক। যদি বস্তুটা এখানে ছেড়ে দেওয়া হয়, এখানে লাগার পরে এখানেই পড়ে থাকে, আর উপরে যদি না ওঠে, যেমন একটা বড় পাথরকে উপর থেকে ছুড়লে কী হবে, গ্রাউন্ডে থেকে যায়, আর ওখান থেকে উপরে ওঠে কি, ওঠে না। তাহলে এটা হচ্ছে পূর্ণ অস্থিতিস্থাপক। কিন্তু একটা বলকে যখন ছোড়াবে দেখবে, ছোড়ার পর এখানে ধাক্কা মারার পর কি একটু উপরে ওঠে, তার মানে না পুরোপুরি স্থিতিস্থাপক আর না পুরোপুরি অস্থিতিস্থাপক। তাহলে এরকম সংঘর্ষকে বলা হয় কি যে আংশিক স্থিতিস্থাপক। তার মানে এখানে হচ্ছে কি H1 গ্রেটার দ্যান H2, তার মানে এর থেকে এর উচ্চতা কম হবে। তাহলে এইরকম সংঘর্ষকে বলা হয় কি আংশিক স্থিতিস্থাপক। এক্ষেত্রে এর মানটা কত হবে, এর মানটা তাহলে কী হচ্ছে দেখে নাও, পূর্ণ স্থিতিস্থাপকের ক্ষেত্রে E=1 হচ্ছে, আর পূর্ণ অস্থিতিস্থাপকের ক্ষেত্রে E=0 হচ্ছে। তাহলে এর মান না 1 হবে না 0 হবে, তাহলে এর মাঝামাঝি হবে। তার মানে আংশিক স্থিতিস্থাপকের ক্ষেত্রে এর মান 0 থেকে বেশি হবে আর 1 থেকে কম হবে, এই কেসটা করবে। তাহলে 3টে কেস মনে রাখবে। এটা হচ্ছে স্থিতিস্থাপক অবশ্যই পূর্ণ লিখে দেয়, পূর্ণ। আর এটা হচ্ছে পূর্ণ অস্থিতিস্থাপক, তাহলে এটা পূর্ণ স্থিতিস্থাপক E=1 আর পূর্ণ অস্থিতিস্থাপক E=0। আর আংশিক স্থিতিস্থাপক মোটামুটি প্র্যাকটিক্যালি সমস্ত বস্তুই আংশিক অস্থিতিস্থাপক হয়, সেক্ষেত্রে এর মান হবে কি 0 to 1 মধ্যে। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো দেখে নাও টোটাল আজকের ভিডিওতে তোমাদের স্থিতিস্থাপক সংঘর্ষের যে কেসগুলো আছে 5টা কেস আলোচনা করলাম। আর অস্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে কী ঘটে, অপসরণ বেগ, আগমন বেগের ব্যাপারটা কনসেপ্ট তোমাদের ক্লিয়ার করলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সেটা তোমরা কমেন্টে জানাবে। যদি নতুন থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর পাশে বেল আইকনে প্রেস করবে। আর ভিডিও যদি ভালো লেগে থাকে, যদি বুঝতে পেরে থাকো, অবশ্যই ভিডিওতে লাইক দেবে। তো দেখা হবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।